সর্বপ্রথমে আজকে যাকে স্মরণ করে অনুষ্ঠান, আমার স্বর্গীয় পিতা, তার চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। সমবেত সকলকে আন্তরিক প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি। আমার সকল ছাত্রছাত্রী, তাদেরকে জানাই আমার স্নেহাশীর্বাদ। আপনাদের যে শত ব্যস্ততার মাঝেও আমার আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন, এই আজকের এই উপস্থিতি এটাই প্রমাণ করছে যে আমার এই ধরনের অ্যাক্টিভিটিতে আপনাদের নৈতিক সমর্থন আছে। এবারের এই অনুষ্ঠান 10ম বর্ষে পদার্পণ করেছে। আমার উদ্দেশ্য একটাই, এই অনুষ্ঠান করার, লেখাপড়াতে উৎসাহ প্রদান। আঁকলে বা লিখলে মন স্থির হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। তাই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সুকৌশলে লেখাপড়া করানোই হলো আমার উদ্দেশ্য। এবারের মাধ্যমিকে অঙ্কন প্রতিযোগিতাতে যে বিষয় আমি দিয়েছিলাম সেটি হলো মানব চক্ষুর অন্তর্গঠন। আপনারা যারা লেখাপড়ার সাথে জড়িত আছেন লক্ষ্য করেছেন যে এবারের মাধ্যমিকে ঠিক এটি এসেছিল লাইফ সায়েন্সে, যে মানব চক্ষুর অন্তর্গঠন অঙ্কন করুন। জানি না কেমন ভাবে কাকতালীয় ভাবে প্রতি বছরই আমার যে বিষয়টা দিই 10ম শ্রেণীর জন্য সেটি মাধ্যমিকে আসে। কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে আমার কোন স্টুডেন্ট তাদের মাধ্যমিক পরীক্ষা আছে, তাই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তার নষ্ট হবে বলে সে ওই পার্টিসিপেট করতে আসেনি। কিন্তু এটাতে তার যে ওই 1.5 ঘন্টায় কি লাভ হবে সেটা আমি জানি না, বরং এসে একটু খোলা পরিবেশে ওই পাঠ্য বিষয়ের জিনিসটা আঁকলে হয়তো তার আরো একটু ইমপ্রুভ হতো। যাই হোক, লেখাপড়ার বিষয় কিন্তু আনন্দের, অতটা বাইন্ডিংস এর ভিতরে থেকে লেখাপড়াটা এটা কিন্তু নয়। আজকাল অনেকেই আছে, না স্যার যেতে পারবো না, ওই দিন আমার অমুক জায়গায় অমুক টিচারের কাছে পড়া আছে। এইগুলো একটা যেন কেমন একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রকৃত লেখাপড়া না। গ্রন্থ কীট হয়ে যেতে হবে, কিন্তু গ্রন্থ কীট হয়ে প্রকৃত মানুষ কিন্তু হওয়া যায় না। লেখাপড়া হচ্ছে একটা আনন্দের জিনিস, এর রস আস্বাদন না করতে পারলে আমরা অমৃত থেকে বঞ্চিত হব। আমার উদ্দেশ্য সেই অমৃত কুম্ভের সন্ধান। একজন ছাত্রছাত্রী শিক্ষকের মধ্যে একজন বন্ধুকে খোঁজে, উপকারী মানুষকে খোঁজে, যে মানুষ তাকে স্বপ্ন দেখাতে পারবে, সমৃদ্ধ করতে পারবে, তাকে খোঁজে। আমি কিন্তু এইরকমই বন্ধু শিক্ষক হতে চাই এবং তাই হই এদের মধ্যে। আমার সমস্ত স্টুডেন্ট যারা এসছে, স্টুডেন্টরাও এসছে, এসেই কিন্তু স্যার কেমন আছেন। অনেক স্টুডেন্ট আমাকে তুমি করে সম্বোধন করে, স্যার এটা তুমি বললে ওটা কি আমি করবো, মানে তুমি করে সম্বোধন করে। ভালো লাগে আমার, যেটা একটা কতটা আমি এদের কাছের হতে পেরেছি।
এবার আমি আপনাদের একটুখানি বলবো যে বাচ্চাকে মানুষ করার, যাদের বাচ্চা ধরুন বড় হয়ে গেছে তাদেরকে হয়তো আর মানে মাটি শক্ত হয়ে গেছে, হয়তো একটু কঠিন আছে, কিন্তু যাদের এখনো ছোট আছে তাদেরকে বলবো যে কতগুলো টিপস দিচ্ছি আমি। বাচ্চাকে কখনোই ফ্যামিলির মাথায় তুলে রাখবেন না। আমরা দেখেছি আমার দাদু ঠাকুরদা মানে যখন তাকে কিন্তু আমরা ফ্যামিলির একটা হেড হিসাবে মানতাম। এই তোর দাদু ঘুমিয়েছে, কথা বলিস না, তাকে কিন্তু একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রথম শ্রেণীর নাগরিক এই হিসাবে ট্রিট করা হচ্ছে। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় যে আচ্ছা আপনার বাচ্চা মানে আপনার ফ্যামিলির মধ্যে সবথেকে প্রিয় কে, কাকে বেশি সুবিধা প্রদান করবেন, এক বাক্যে বলবেন আমার ওই বাচ্চা। এখানে কিন্তু আপনাদের ভুল। দেখবেন আগে মাছের যে মাথাটা সেটা কিন্তু পরিবারের যে হেড তাকে দেওয়া হতো, এখন কিন্তু দেওয়া হয়। এখন পরিবারের হেড খেয়ে মানে হেড তার তেল হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটা কিন্তু ভুল। উপযুক্ত পরিবেশ এটা আমরা দিতে পারছি না। আরেকটা কথা বলবো, বাচ্চাকে কম সুবিধা প্রদান করতে হবে। চাইলেই কিছু দেবেন না, আপনার দেবার সামর্থ্য আছে কিন্তু দেবেন। আমি আমার বাবার কাছে একটা ছোট সাইকেল চেয়েছিলাম, যখন বাচ্চা মানে 3 চাকার সাইকেল। বাবা বলেছিল ঠিক আছে ঠাকুরকে বল, পঞ্চাননতলার কালীবাড়ি, সেখানে গিয়ে আমি বলেছিলাম যে ঠাকুর আমাকে একটা ছোট সাইকেল কিনে দিল। তো বললো ঠাকুর দেবে। আমি ভেবেছিলাম, ছোট বাচ্চাটা ভেবেছিল ঠাকুর কিনে তার পিছনে যে জায়গাটা আছে সেখানে রেখে আসবে। এখন যাই হোক, আমার মনে হয় উনি ঠিক করেছেন, সাইকেলটা দেয়নি। কিন্তু যাই হোক, এখন সাইকেল আমার আর প্রয়োজন নেই। গিটার শিখতে চেয়েছিলাম, শখ ছিল, শেখা হয়ে ওঠেনি। অর্থাৎ মাধ্যমিকে যখন ফার্স্ট ডিভিশন গেলাম, সেই সময় ফার্স্ট ডিভিশন মানে কিন্তু অনেক ব্যাপার। এখন যেমন মুড়িমিটকুর মতো 90%, কিন্তু তখন ফার্স্ট ডিভিশন পাড়াতে খুঁজে পাওয়া যেত একটা। তো যাই হোক, তো তখন যখন উচ্চ মাধ্যমিক হলো, বললো এবার তো সেই কলেজ ছুটতে হবে। তারপরে দুটো কলেজ করতাম। আমার সেই কলেজের বন্ধু এসে এখানে শিক্ষক আপনারা বলেছে, কেন কলেজ আবার এমআইটি কলেজ। তো তখন ওই সাইকেল কিনে নিয়েছিল ওই টাকা দিয়ে, গিটারটা কিনতে পারি। কিন্তু দেখুন, আমি বলছি না যে আপনার বাচ্চাকে একটা চকলেট কিনে দেবেন না, আমি সেটা বলছি না, চাইলেই দেবেন না। এটাতে বাচ্চা মানুষ হবে। মানুষ হবে কেন? তার মধ্যে একটা অভাব বোধ থাকবে। দেখবেন একটা গাছে চন্দ্রমল্লিকা, এই যে এখানে মাস্টার মশাই আছেন, চন্দ্রমল্লিকা একটা গাছে অনেক হাজার হাজার ফুল ফোটায়। কেন বলুন তো? উনি কিন্তু প্রতিদিন সকালে উঠে ওই কতগুলো কুড়ি ছেটে দিয়ে গাছ ভাবে যে তাহলে আমি বংশ বিস্তার করবো কি করে, নেসেসিটি। অর্থাৎ তখন সে হাজার হাজার কুড়ি ছেড়ে দেয় গাছে। তা আপনারাও কিছু সুবিধা ছেড়ে দেন, দেখবেন ওর তাগিদে ও সেটা অর্জন করার জন্য সেটা কিন্তু ওর ভিতরেই আপনার সেই তাগিদটা এসে যাবে। মা তার ভূমিকা বলছি আমি, মা শিশুকে জন্ম দেয়, এটা ঠিক, তাকে লালন পালন করে, খাওয়া দাওয়া দেয়, বাবা বাছা করে। কিন্তু একটা শিক্ষক তাকে মানুষের মতো মানুষ গড়ে তোলে, নিজের পায়ে দাঁড়াতে শেখায়। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমি পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু নেশায় শিক্ষক। এই সরস্বতী পুজো, আর্ট কম্পিটিশন, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তারপরে শারদ শুভেচ্ছা, এই সমস্ত অনুষ্ঠানগুলো আমি করি। হ্যাঁ, করতে গেলে কিছু তো অর্থ লাগে। অনেক কিছু দেখছেন আজকে যা ইনস্ট্রুমেন্ট আছে,
ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট বলি, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট, বক্স ইত্যাদি, প্লাস অনেক কিছু প্রাইজ ইত্যাদি, অনেক কিছু সারাউন্ডিং এত করে অনুষ্ঠান করতে গেলে অর্থ লাগে। তো সেটা আমি কালেক্ট করার চেষ্টা করি। এই যে পড়াই, এমআইটি স্টুডেন্টও আছে আমার, 9 আছে, 10 আছে, আবার আমি এই পড়াতাম না, এবার জোর করে ঢুকেছে। মানে তার বাবা আমার ছাত্র ছিল, তার দিদি আমার ছাত্রী ছিল, সেই জোর করে ঢুকেছে। যাই হোক, এরা যা দেয় আর কি দক্ষিণা স্বরূপ একটা বক্সে ফেলে, আমি হাতে দিই না, ওইটা থেকে কালেক্ট করে যতটুকু হয় প্লাস আমার নিজের স্যালারি থেকে এইগুলো করব। একটাই উদ্দেশ্য, এদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলা। এটাতে যদি আমি উৎসাহ পাই তাহলে হয়তো চালিয়ে যাব। কিন্তু যদি আস্তে আস্তে দেখি যে এরকম যে স্যার আমার তো এই অবস্থা, আমার যে পড়ানোর ধরন জানে অনেকে সব আছে, স্যারের কাছে প্রচুর লিখতে হয়, যা পড়ায় সেটাই আবার লেখায়, সেগুলো যারা অ্যাডজাস্ট করতে না পারে তারা হয়তো চলে যায়। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে একটা মানুষ হওয়া, প্রকৃত মানুষ হওয়া, সেই সিস্টেমটা বজায় রাখতে চাইছি, জানি না কতদিন পারবো। তা আমি পরিশেষে কিছু নির্দেশ দেব, বেশি দীর্ঘায়িত করবো না। যথার্থ গুরু বা শিক্ষক নির্বাচন এটা সঠিকভাবে করতে হবে, এটা ঠিক, তা নাহলে ভুল পথ হয়ে যাবে। সেলফ স্টাডির সময় বের করতে হবে, বাড়িতে পড়ার সময়। খালি ছোটাবেন, অঙ্কের 5টা মাস্টার দেবেন, ফিজিক্সের দোকানে দেবেন, ভাববেন যে আপনার অনেক ডেভেলপ হয়ে যাবে, না, কিছু হবে না, জিরো। শিক্ষক একটা থাকলেই হবে। সে বুঝিয়ে দেওয়ার পর বা সে যেটা দিল আর কি সেটাকে নিয়ে আসার পর বাড়িতে একটা সেলফ স্টাডি আছে। তো সেলফ স্টাডি বলে আজকাল কিছুই নেই, খালি দৌড়ায়, চারিদিকে দৌড়ালেই ভাবে যে পড়াশোনা হয়ে যাবে। তাই এইটা করবেন। মোবাইলের আসক্তি দূর করতে হবে। কি কেমন ভাবে দূর করবো? আর আপনি নিজেই তো মোবাইল নিয়ে পড়ে আছেন, আপনি নিজে, আপনি রোল মডেল, আপনাকে দেখেই তো বাচ্চা অনুসরণ করবে। আপনি যদি 24 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকেন, বাচ্চা ভাববে এটাই সিস্টেম। আপনি যদি একটু ওর সামনে মোবাইল থেকে বিরত থাকেন, যাদের বাচ্চা ছোট, তাহলে দেখবেন ও ভাববে এটাই সিস্টেম, আমিও মোবাইল থেকে একটু বিরত থাকবো। বাচ্চার অনুপস্থিতিতে করুন। তা আপনি 24 ঘন্টা তুই পড়, আমি মোবাইল দেখছি, তুই পড়, আমি সিরিয়াল দেখছি, এটা হবে না। কারণ আপনার ইমেজ, আপনার প্রতিফলন, আপনার প্রতিবিম্ব, আপনি যা করবেন ও কিন্তু সেটাই শিখবে। মাথায় রাখবেন এটা। আরেকটা হচ্ছে পজিটিভিটি। প্রত্যেক বাচ্চার মধ্যে পজিটিভিটি আছে। আমি যখন কালচার মিটিং করে ডেকে বলি, তখন কিন্তু বাচ্চাদের পজিটিভ দিকটা আগে বলি, তারপরে তার কি কি আছে সেটা। এখন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেরই কিন্তু একটা ভ্যালু আছে, প্রত্যেক বাচ্চার ভ্যালু আছে, কিন্তু তার মূল্যায়ন এটা হয়তো সব জায়গায় সবাই করতে পারে না। আজকে দেখুন আমার কাছে পড়তে আসে, কোথা থেকে যেন আবার ভুলে যাই বারবার, কোথায়, জীবন্তী থেকে বাসে করে আগে এসে ঝড় বৃষ্টির মধ্যেও, তারপরে সেখান থেকে টুকটুক করে আমার বাড়িতে এসে তাসনিম আর মিনাস, এই দুজন। লালগোলা থেকে প্রিয়া এসেছে, আজকে আসেনি। লালগোলা থেকে প্রিয়া আসতো, সে কোচিং নিয়েছে আমার কাছে। আবার হয়তো 4 হাত দূরে কেউ আছে বাড়ির কাছে, সে আমার মূল্যায়ন বুঝতে পারছে না, তাহলে কি আমার ভ্যালু কমে গেল? সেটা নয়। মূল্যায়ন নির্ধারণ হয় যে বিচার করবে তার কতটা ক্যাপাবিলিটি, তার কতটা যোগ্যতা, সেটার উপর মূল্যায়ন নির্ভর করে। যাই হোক,
আমি এই মূল্যায়নের ব্যাপারে ভ্যালু অফ লাইফ দিয়ে একটা সুন্দর কবিতা আজকে আমি বলছি। সায়ন, ভ্যালু অফ লাইফ। জীবনের মূল্য, প্রদীপ ভট্টাচার্যের লেখা কবিতা। ছেলে শুধাই বাবারে, বাবা জীবনের মূল্য কি? বাবা হেসে কয়, একটা কাজ বলবো, করবি কি? ছেলে বলল, বলেই দেখো না বাবা, আমি নিশ্চয়ই করব, কিন্তু এটা করলে কি জীবনের মূল্য বুঝতে পারবো? বাবা ছেলের হাতে একটা পাথর দিল, বলল, এটা নিয়ে বাজারে যাবি, যখন কেউ কিনতে চাইবে দাম না বলে শুধু দুটি আঙ্গুল দেখাবি। হ্যাঁ, কিন্তু মনে রাখিস, পাথরটি না বেচে তার কথাটা শুনে ফিরে আসিস চলে। আমায় এসে বলবি শুধু মানুষটা কি বলে। বাবার কথা মতো ছেলেটি পাথর নিয়ে বাজারে দাঁড়ালো গিয়ে। এক বৃদ্ধা মহিলা বলল, পাথরটি আমার খুব পছন্দ, সাজাবো বাগানে গিয়ে। তা খোকা, দাম কি পাথরটার? বাবার কথা মতো দেখালো আঙুল দুটি। বৃদ্ধা হেসে বলল, 200 টাকা? আচ্ছা, আমাকে তাহলে দাও পাথরটি। বৃদ্ধাকে কিছু না বলেই ছেলেটি দৌড়ে বাড়ি এলো। বাবাকে এসে বলল সব, বাজারে কি হলো? বাবা বলল, এবার পাথরটি নিয়ে তুই একবার যা জাদু করে, আগের মতোই করবি সব, দেখবি ওরা কি করে। বাবার কথায় ছেলেটি জাদুঘরে পাথরটি দেখালো। পাথরটি কত দামে বেচবে? জাদুঘরের লোকটি বলল। বাবার কথা মতো দেখালো আঙুল দুটি। কেবল 2000 টাকা দিতে পারি, দাম বলো না, বলতে বল। 200 টাকা থেকে 2000 টাকা হলো। কোন উত্তর না দিয়ে আবার দৌড়ে এলো বাড়ি। বলল, 2000 টাকা দিতে পারবে, এবার পাথরটা বেচতে পারি। বাবা হেসে বলল, এবার পাথরটা নিয়ে যা কোন দামি গ্রহরত্নের দোকানে, দেখি আয় একবার, দেখ কি বলে সেখানে। ছেলেটি বাবাকে বলল, কিন্তু এই শেষবার, আর পারছি না যেতে, এত বারবার। তারপর ছেলেটি গেল এক বড় সড়ো গ্রহরত্নের দোকানে। দোকানের মালিককে দেখালো পাথরটি ওখানে। মালিক অবাক হয়ে দেখল, বলল, তুমি কোথায় পেলে এই পাথরটি ভাই? এই যে অমূল্য রত্ন, আমার এই পাথরটি চাই। আমি রাজি পাথরটি কিনতে, বলো কি দাম নেবে? ছেলেটি দেখালো দুটি আঙুল। ও আচ্ছা, 2 লক্ষ টাকা নেবে? আমি এখনই দিতে রাজি। 2000, এবার 2 লক্ষ টাকা হয়েছে। এই নাও 2 লক্ষ টাকা। ছেলেটি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মাথা হচ্ছে ওলট পালট, সব কিছু যেন ফাঁকা। ছেলেটি কিছু না বলেই আনন্দে বাড়ি এলো ছুটে। বাবা, বাবা, 2 লক্ষ টাকা বলেছে এই সামান্য পাথরটিতে। বাবা হেসে ছেলেকে বলল, তুই এবার বস আমার সামনে, জীবনের মূল্যটা শিখবি বলছিলি না? এবার তবে শিখে নে। এই পাথরটির মতোই হলো আমাদের এই জীবন, কারুর কাছে খেলনা মাত্র, কারুর কাছে আপন। কারুর কাছে তোর জীবন, তোর কাজ সম্পূর্ণ মূল্যহীন, আবার কারুর কাছে তুই সব সম্পদ, কারুর রাত দিন। তাই আমাদের জীবনের মূল্য প্রত্যেক মানুষ ভেদে ভিন্ন, কারুর কাছে তুচ্ছ, আবার কারুর জীবন শুধু তোর জন্য।
তাই অন্যের দ্বারা নিজের জীবনকে মূল্যায়ন করা বন্ধ করো। নিজের গুরুত্বটা নিজেই বোঝো, ভাবো আমিও আপন কারো। অন্যের কাছে তোমার জীবন হয়তো তুচ্ছ হতে পারে, মুখ দেখো নিজের মনের আয়নায়, কেন আছো বন্ধ দ্বারে? তুমি যেমনই হও, যতটুকু হও, তুমি তোমার জন্য যথেষ্ট। নিজের মর্যাদা, নিজের জীবনের মূল্য তোমার কাছে, তুমি তোমার ইষ্ট। নমস্কার।